সেটাকে দর্পণ বলে না, সেটাকে বলে না, সেটাকে সংবাদপত্র দর্পণ বলে না। এই রনি ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি প্রোগ্রাম ছিল জামাতের সন্ধ্যার পরে কিছুক্ষণ আগেই, সেখানে তিনি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাহলে সকলে মিলে এদেশ থেকে তাদেরকে পালাতে বাধ্য করব। মানে ইঞ্জিনিয়ারিং এর সংখ্যাটি কেন আসলো? উনি যদি কেউ করে, যদি কথা তো ভাই বলে লাভ নেই, যদি অনেক কিছুই করতে পারে, যদি কেউ ভোট চুরি করে, যদি কেউ ভোট ডাকাতি করে, যদি কেউ ভোট চোরাচালানি করে, কত কিছু যদি আছে, কিন্তু যদির কথা বলে লাভ নেই। কিন্তু ভবিষ্যতের কথা যদি দিয়ে হয়। আমি বলি, আপনি প্রশ্ন বুঝতে পারছি, আপনি ব্যাখ্যা করতে হবে না, আমি কই ব্যাখ্যাটা। হ্যাঁ, তো বিষয়টা হলো কি যে উনি যে কথাটা বলেছেন, এটা নির্বাচনের সামনে আমার এত বছরের জীবন, এত বছর অনেক ভোট দিচ্ছি, অনেক ভোট দেখছি, সব প্রতিদ্বন্দ্বী পার্টির লিডারে এগুলি বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, চুরি হচ্ছে। তারপর যদি হেরে যায় তাহলে একটা অজুহাত থাকে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আগেই বলেছিলাম ইঞ্জিনিয়ারিং হচ্ছে, ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তার হেরে গেছে, বলবে উনি ডাক্তার মানুষ, বলতে পারে। আবার যদি জিতে যায় তখনও বলবে ইঞ্জিনিয়ারিং হয়েছিল, কিন্তু এত জনজোয়ার ছিল আমাদের পক্ষে, ইঞ্জিনিয়ারিং করেও আমাদেরকে থামাতে পারেনি। দুটো কমন উত্তর আমাদের জানা আছে। তো এগুলি নির্বাচনের আগে বলে, এটা খুবই ট্র্যাডিশনাল পলিটিক্স, খুবই ট্র্যাডিশনাল। আমি রিকোয়েস্ট করবো, ট্র্যাডিশনাল পলিটিক্স আপনারা করেন না। আমরা তো দেখতেছি একটু মানুষের জীবন চেঞ্জ হয়ে গেছে, মানুষের চিন্তা চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন প্রজন্ম আসছে 15 বছর পরে, তারা যেগুলি বিশ্বাস করবে সেগুলি বলেন। আপনি যদি বলেন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, নাম বলে দেন, কে করতে চায়? কেউ তো নাম বলে না, কেউ কিন্তু নাম বলে না, সব কিন্তু হালকার উপরে ঝাপসা। তো এই হালকার উপরে ঝাপসা অভিযোগ করে ভাই মানুষকে কেন মানুষের সময় নষ্ট করেন? এই যে আপনি প্রশ্নটা তুলেন, আলাপ করতেছেন না, আপনি আলাপ করতেছেন, আমি আলাপ করতেছি, এটা আবার কিছু লোক শুনতেছে, ভাই আপনার আমার এবং যারা শুনতেছে সবাই তো সময় নষ্ট। রাইট, এটা তো হাওয়ার উপরে। বলে না, কোনো সংখ্যাই নাই। উনি বলে না কেন সুনির্দিষ্টভাবে এই যে এই লোকগুলো ইঞ্জিনিয়ারিং, তার মানে কোনো সংখ্যাই নাই। আমি সংখ্যা মঙ্খ্যা বুঝি না, আমি বলি এই ধরনের কথা ঠিক না, এটা হলো অনেকটা যে ভূতের আলাপের মতো। জি জি, একদম রাত গভীর, ভূত আসছে ভাই, ভূত দেখা। আমি ক্লিয়ার, ভূতের আলাপ ইঞ্জিনিয়ারিং নিয়ে যে কথাটা উঠেছে, একটু যেতে চাই আমরা রনি ভাই আপনার কাছে। আজকে ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব বলেছেন গণভোট প্রসঙ্গে যে গণভোটের প্রচারণার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়, এটা তিনি বলেছেন, যদিও অন্তর্বর্তী সরকার হ্যাঁ পক্ষে প্রচারণা করছে। মানে তার মানে কি বিএনপি গণভোটের পক্ষ না, এটি মিন করে না, কি মিন করে আসলে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি পক্ষে না, এটা বললে ফেলবেন নাকি? আমি বলি, দেখেন তারা একটু রেসপন্স করি। দেখেন ডাকসু নির্বাচন 1973 সালে ওইখানে জাসদ বিপুল ভোটে মানে ব্যাপক পত্র ভিপিটিভি এগুলো পাইছিল, কিন্তু জাতীয় নির্বাচনে শেখ মুজিব ওই সময় নির্বাচনটা ছিনতাই করছিল। হ্যাঁ, ছিনতাই না করলেও সেই নির্বাচনে জাসদের 15টা আসন পাওয়ার মতো অবস্থা ছিল না। তারপরে 90-এর উদাহরণ হলো, 90-এর গণ অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ ফোর্স ছিল ছাত্রদল, এবং পরবর্তী সময়ে মানে বেগম খালেদা যে বিশাল ভূমিকা পালন করছে, এটা সবাই সর্বদলীয় নেত্রী হিসাবে। সেই হিসাবে গণ অভ্যুত্থানের 90-এর গণ অভ্যুত্থানের যে চার্মটা, সেটা ছাত্রদল অনেক বেশি সুবিধাটা পাইছে। কিন্তু এই গণ অভ্যুত্থানটা এটা সর্বদলীয় নন পলিটিক্যাল ক্যারেক্টার, এটা শিবিরের গণ অভ্যুত্থান না। ফলে গণ অভ্যুত্থানের 24-এর গণ অভ্যুত্থানের জোয়ারে শিবিরের ভোট বাইরে গেছে, এটা অ্যাবসার্ড। বাড়লে তো তাহলে এনসিপির যে ছাত্র উইং সেটা বাড়ার কথা, গণ অভ্যুত্থানের সামনে এসে তারা তো ভোট পাচ্ছে না। ছাত্রদল খারাপ, ভালো কথা, ছাত্রদলের কোনো জনপ্রিয়তা নাই, ভালো কথা। ছাত্র শিবিরের বাড়ে না, আমি বলতেছি এনসিপি গণ অভ্যুত্থানের যে গণ অভ্যুত্থান না, তাদের তো ভালো না, সেটার কথা বলতেছি। তাহলে গণ অভ্যুত্থান যদি একমাত্র নিয়ামক হয় বা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়, সেটা তো বাড়েনি। তারপরে এইবার এই যে জগন্নাথ ইলেকশনের যে কথা বলা হলো, ইলেকশনের আগে কতগুলো ইনসিডেন্ট তৈরি করা হলো, এবং ইলেকশনের আগে বলা হলো যেহেতু তারেক রহমান আসছে, প্রশাসন এখানে ভিড়ে গেছে বিএনপির দিকে। হ্যাঁ, প্রশাসন পুরাপুরি বিএনপির দিকে ঝুঁকে গেছে, সেটা জগন্নাথের লোকজন বললো, রাজনৈতিক আরো জোট সঙ্গীরা বললো। তাইলে এই বিজয়ের ক্রেডিট তো বিএনপির, যেহেতু প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, এবং এই বিএনপির দিকে ঝুঁকা প্রশাসন শিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করে আনছে। এই ক্রেডিট তো শিবির সমর্থিত হইতে পারে না, অ্যাকর্ডিং টু দেয়ার আপনার কমেন্টারি। এবার আপনার প্রশ্নে আসি, গণভোটের বিষয়ে হা না, এই যে প্রচারণাটা, এই গণভোটের যে রাজনীতিটা, এইটা বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার একটা সুনিপুণ কৌশল। কেন কৌশল? আমি গণভোট বিষয়ে বা সংস্কারের জন্য যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটের বিষয়ে আমি প্রচার করব। সরকার যেমন সরকার হা ভোট প্রচার করবে, যে সরকার হা ভোট কেন প্রচার করবে, এটা দাবিটা শাহবাগে মনে আছে। শাহবাগে লোকজন বিচার না আছে ফাঁসি চাইতে গেছিল। গণভোট সংস্কারের জন্য, দেশ গঠনের জন্য জরুরি। আপনি জনগণকে এই ব্যাপারে এডুকেটেড করবেন। আপনি হা ভোটের নামে প্রচার চালাবেন কেন? আপনি কোন পক্ষ?
ভোট কোন বিষয়ে দিবে, হা দিবে না না দিবে, ধানের শীষ দিবে না দাড়িপাল্লা দিবে না লাঙল দিবে না আপনার কৈতর মার্কা দিবে, এটা আপনি ডিসাইড করে দেওয়ার কি, যে কোনো মার্কেই হা না থেকে শুরু করে আপনি ভোট দেওয়ার বিষয়ে উৎসাহিত করবেন। তারপরে অন্তর্বর্তী সরকার এটা বলতে পারি হায়ের পক্ষে নো, আপনি ডেমোক্রেসি আন্ডারমাইন করছেন। আপনি বলবেন শোনেন, আপনার হাকে জেতানোর জন্য জরুরি কার? জনগণের জরুরি। এই জরুরতটা আপনি তুলে ধরবেন যে গণভোটের ক্লিয়ার। আর বিএনপি মহাসচিব বলেছেন যে গণভোটের পরিচালনার দায়িত্ব কোনো রাজনৈতিক দলের নয়, থাকা উচিত না, অ্যাবসলিউটলি থাকা উচিত না। কেন থাকা উচিত না? তারা বলবে যে গণভোটটা কেন জরুরি। এই কি মনে হচ্ছে বিএনপি হাতে না, আপনার কি মনে হয়? আমি কেন হা না হবে, এই যে বাইনারিটা, এটি তো শাহবাগের রাজনীতি। এটা কেন মনে হয় সেটা জানতে তারা বলবে যে গণভোট একটা বিষয় আছে, এই বিষয়ে ধানের শীষ বলছে এখানে কি বলা উচিত? গণভোট জানাবে, এখানে মানুষ সিদ্ধান্ত নেবে, মানুষ হা না দিবে মানুষ। দল কেন দিবে? দল পক্ষ নিবে না, দল পক্ষ নিবে না, পক্ষ নিবে শুধু মানুষ, ব্যক্তি। একদমই ক্লিয়ার, এটাই ডেমোক্রেসি। একদমই ক্লিয়ার। রাসেল ভাই, মানে রাজনৈতিক দল হিসেবেও কারো কোনো পক্ষ না উচিত না গণভোটে, কি মনে হয়? দেখেন, এবারের যে 1400 বা 1500 জীবন দিয়েছে বা 20-30 হাজার আহত পঙ্গুত্ব বরণ করেছে, আমি মনে করি এরা তো হচ্ছে আসলে বিএনপিকে জিতানোর জন্য না, বা জামাতকে বা এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। এবার ইলেকশনটা বাংলাদেশের একটা মাইল ফলকের জন্য হবে। এবার ইলেকশন নির্ধারণ করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। এই যে আগামী গত বাংলাদেশে যেভাবে ফ্যাসিজম তৈরি হয়েছে, যদি সংস্কারগুলো না হয়, আপনি দেখেন গুরুত্বপূর্ণ এবারে জুলাইয়ের যে সরকার, আজকে যে সরকার কথা বলছে, যে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে? জুলাইয়ের যে ত্যাগের উপর দাঁড়িয়ে আছে। আজকে গণভোটটা কেন গুরুত্বপূর্ণ? আজকে আপনি দেখেন বিএনপি শুরু থেকে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো আছে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে শুরু থেকে। এবং কি শুরু থেকে আপনি দেখেন কৃষক দলের নেতা গতকাল বলেছে যে যদি জয়লাভ করে তাহলে ইসলাম হেরে যাবে। এবং কি একটা ভিডিও ভাইরাল হয়েছে বিদেশের যে ব্যালেট, এই পেপার, এই যে পোস্টাল ব্যালেট, একজন বিএনপি নেতা মিডল ইস্ট থেকে সে ওপেনলি সে হচ্ছে নাকে ভোট দিচ্ছে এবং বললো যে হচ্ছে নাকে ওপেনলি সে এই করলো, এটা ভাইরাল হলো। তার মানে কি বিএনপি সংস্কারগুলো চায় না। যদি সংস্কারগুলো যদি হয় তাহলে তো আর ফ্যাসিজম তৈরি হবে না, ফ্যাসিস্ট তৈরি হবে না। এই সংস্কারগুলো খুব গুরুত্বপূর্ণ। যদি মনে করা হয় যে হায়ের ভোটে আমরা হায়ের পক্ষে যাব না, দেখেন আমি মনে করি শুরু থেকেই এই যে জুলাইকে রনিবা সবসময় একটা কথা বলেন যে জুলাইকে শিবির নাকি কুক্ষিগত করেছেন, এই কথাটা সবসময় বলেন যে কুক্ষিগত করেছেন। আর আমি মনে করি কুক্ষিগত একটা জিনিস, ওন করা একটা জিনিস। শিবির জামাত জুলাইকে ওন করে, কুক্ষিগত নয়। ওন কেমন? জামাতই প্রথম যারা শহীদ আছে প্রত্যেকটা শহীদের জন্য তাদের ছবি দিয়ে, তাদের ডিটেলস দিয়ে প্রথম 4 খণ্ডের সংকলন বের করেছে, কোনো রাজনৈতিক দল বের করতে পারে নাই। এবং কি সরকার যে জুলাই যোদ্ধাদের উপর দিয়ে সরকার তুলেছে, সরকারও পারে নাই, প্রথম জামাত করেছে। এবং কি জুলাইয়ে যারা শহীদ হয়েছে কাউকে পার্সোনালি বলেনি। বিএনপি সবসময় একটা এই করে যে ওয়াসিমকে বলে যে ওয়াসিম আমাদেরকে। শিবির কখনো বলে নাই সাইদ আমাদের, কখনো আবু সাইদ আমাদের কখনো বলে নাই। তার মানে শিবির প্রত্যেকটা শহীদদেরকে ওন করেছে। ওন করা একটি জিনিস, কুক্ষিগত করা আরেক জিনিস। আপনি যদি আপনি বলতে চাচ্ছেন যে মানে হায়ের পক্ষে অবস্থান নেওয়া উচিত অবশ্যই প্রত্যেকের। যদি বাংলাদেশকে সুন্দর করতে হয় তাহলে হায়ের পক্ষে শুধু জামাত না, আমি মনে করি প্রত্যেকটা দলকে ইনক্লুডিং বিএনপি, যেটা আপকামিং পাওয়ারে তারা আসছে, তাদের অবশ্যই জুলাই এই বিষয়টা আপনার কাছে। মাসুদ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে গণভোটের পক্ষে কোন রাজনৈতিক দল অবস্থান নিতে পারে কিনা। আমাদের মূল প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকার অবস্থান নিতে পারে কিনা। তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে, অনেকগুলো রাজনৈতিক দল অবস্থান নিয়েছে। প্রশ্ন ছিল এখন এই যে বিএনপি, জামাত বা এনসিপি এরা সরাসরি অংশ নিতে পারে কিনা। দেখেন, আমি একটা কথা বলি, সেটা হলো যে প্রশ্নটা হলো যে আপনি যে কার স্বার্থ রক্ষা করতেছেন, এটা হলো মূল কথা। বিএনপির তার একটা পলিটিক্স আছে, সে পলিটিক্স থেকে সে মনে করতেই পারে যে ভোট দিলে ভালো হবে, না ভোট দিলে ভালো হবে, সে বলতে পারে। সে প্রকাশ্যে বলতে পারে, আড়ালে অবডালেও বলতে পারে, আবার প্রকাশ্যে বইলে নিজ দিয়ে আবার একটু চিমটি দিয়েও দিতে পারে, অনেক কিছুই করতে পারে। জামাতে পারে। চিমটি কথা বললাম করে জানেন, চিমটি কেউ না কেউ দিবে, আচ্ছা ওইটা আলাপ পরে। কিন্তু সরকার পায় না। বলবেন সরকার কেন পায় না? সরকার তো আমার কাছ থেকে বেতন নেয় ভাই। এই সরকার তার যতগুলি লোক এখানে কথা বলবে এই ব্যাপারে, যতগুলি তারা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবে, যতগুলি প্রতিষ্ঠান ব্যবহার করবে, সবাই কিন্তু জনগণের অর্থে চলে। তো আপনি যখন জনগণকে সিদ্ধান্ত দিতে বলবেন, তখন যাদেরকে জনগণ চালায় টাকা দিয়া, তারা কোনো মতামত দিবে না। মতামত জনগণই দিবে। আপনি তো আমার চাকর, আপনি মতামত দিবেন না আমার কি করতে হবে। মালিক ঠিক করবে সে কি মতামত দিবে, চাকর দিবে না। আমি মনে করেন চাকরকে দিয়েছি তুমি আমার জন্য বাজার করে নিয়ে আসো,
সে বলতেছে টাকা কিন্তু আমার, জি। তার বেতনও দিয়ে আমি, সে যে কয়েক আজকে আপনাকে ডাল দিয়ে ভাত খাইতে হবে, সে এটা পারে না। আমি একজন আমাকে অফার করলো, আপনি আমার বাসায় কালকে দাওয়াত খান, আপনাকে আমি ডাল দিয়ে খাওয়াবো, সে পারে, কারণ সে আমার টাকায় বাজার করে নাই। তো পলিটিক্যাল পার্টিগুলো পারে, পলিটিক্যাল পার্টিগুলো বলবে আমি ভোট দিতে হবে, এই দাবি নিয়ে আমি জনগণের কাছে যাচ্ছি, যদি জনগণ আমাকে গ্রহণ না করে আমি শেষ। জি। অথবা কিন্তু এটা তো সরকারের দায়িত্ব না। এমনকি আমি আরেকটা কথা বলি, আমি আজকে দেখলাম বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকগুলিকে ইনস্ট্রাকশন দিয়েছে যে তারা যেন ভোটের পক্ষে প্রচারণা চালায়, এবং এই প্রচারণা চালাতে গেলে পরে যে খরচ কী করতে হবে, বিলবোর্ড বানাতে হবে, কী করতে হবে, সব কিছু বলছে। যে খরচটা হবে এটা CSR এর টাকা দিয়ে করবে। যদি বলতো তোমার টাকা দিয়ে করবে, যখন CSR এর টাকা হয় তারাও পারে না, এটা বলতে চাচ্ছেন বাংলাদেশ পারে ব্যাংক। না। জি জি, আমরা একদমই একটু যেতে চাই রনি ভাই আপনার কাছে, একদম ছোট্ট করে জানতে চাইবো, তারেক রহমান অনেকদিন ধরেই বলছিলেন যে নির্বাচনের পর একটি জাতীয় সরকার তিনি করবেন, নির্বাচনের পর, আগে নয়। তো এখন যে বিএনপির জোট রয়েছে, যারা যারা তাদের সঙ্গে আছে, মানে কাদেরকে নিয়ে তিনি জাতীয় সরকার করবেন কি মনে হয়? আপনি তো বুদ্ধি দেখেন, পরামর্শ জাতীয় সরকারের কথা সবাই বলছে, বিএনপি জামাত বলছে। এর আগে আমি রেসপন্স করি, এই যে জুলাই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করা আর একটা ওন করা, হাসিনাও কিন্তু এই কথা বলছে, মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আমরাই বুঝি। এই গণ অভ্যুত্থানের কর্তা সত্তা কালেকটিভ, এটা আমরা বারবার বলছি। ক্রেডিট শুধু শহীদদের, জীবিত লোকদের আছে দায়িত্ব। এবারে দায়িত্ব সবচেয়ে বেশি ছিল জামাত বলছে জুলাই শুধু তাদেরই অর্জন। হ্যাঁ, না তাদের বলছে না, বলছে যারাই বলবে, জামাত শুধু না। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি পালন করা, সেটাই যেহেতু করে নাই, যেভাবে রাজনীতি করার চেষ্টা করতেছে এটা আওয়ামী মডেল। যাই হোক, আরেকটা হলো জুলাই সনদ নিয়ে যে আলাপটা আসছে, জুলাই সনদের নোট অফ ডিসেন্ট শুধু কি বিএনপি দিছে, জামাত দেয়নি? দিয়েছে। জামাত যে 3-4টা দিয়েছে তার মধ্যে মৌলিক 2টার কথাই শুধু বলি, কত বড় গণতান্ত্রিক দল বুঝবেন আপনি। স্থানীয় সরকারকে অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট করা, যেটা গণতন্ত্রের বুনিয়াদী ব্যবস্থার সাথে জড়িত, এটা তারা নোট অফ ডিসেন্ট দিছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, জুডিশিয়াল বিচার বিভাগ আলাদা হয়ে যে আইনজীবী আছেন, এটা একটা গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘদিন ধরে, নোট অফ ডিসেন্ট আছে। তাইলে সব মাছ ময়লা খায়, একটা মাছের নাম এই দুটো বিএনপির কি আছে? এই দুটো বিএনপির বিএনপি নোট অফ ডিসেন্ট, এই দুটাই পার্টিকুলারলি আছে কিনা আমি জানি না। বিএনপির আরো অনেকগুলো আছে, বিএনপিরও আছে, এই দুটোতেই আছে। হ্যাঁ, বিএনপিরও আছে। বিএনপি জামাত এখানে একমত না না, এই যে বিএনপি কথাটা আইনে এখন কেন আনলেন? কেন আনবো না? আমার কথা শেষ করতে দেন। না, এটা খুবই খারাপ, আমরা তো সব পক্ষে খুবই খারাপ কাজ করছেন আপনি। না না রনি ভাই, আমরা সব পক্ষের No, কথা বলতে হবে। একদম আমার কথা শুনেন আপনি। না না, আমাদের তো বলতে হবে, আমাদের দায়িত্ব এটা। ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না, আমাদের মিডিয়াতে দায়িত্ব বসে। এটা, সব পক্ষের কথা হ্যাঁ, বলতে হবে। নিরপেক্ষ থাকার চেষ্টা করেন। আপনি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এখানে বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে। নির্বাচনে যে যাচ্ছে, বিএনপি তার সংস্কারের আলাদা কর্মসূচি ঘোষণা করে নাই। সে হা বা না ভোট, যেটার পক্ষে বিপক্ষেই বলুক না কেন, তার তো সংস্কার এজেন্ডা আছে। তার কি রাজনৈতিক দল হিসাবে এই রাইট নাই যে আমার সংস্কার এজেন্ডা হলো এইটা? যার মধ্যে এবং ধরেন আমি যদি এই সংস্কারকে ওন না করি, তাহলে আমি জুলাই বিরোধী হয়ে গেলাম। এটা কোন ধরনের ফেস্টিভ্যাল? কারণ এখানে আমি ধরেন আমি কৃষক, আমি এখানে কৃষি সংস্কার কমিশনই হয় নাই, কৃষি সংস্কার নিয়ে একটা কথাও নাই, তারপরও আমার এখানে এটা বিশ্বাস করতে হবে এটা ফ্যাসিবাদ না কিনা বলেন? ফলে ফ্যাসিবাদ 2.0 কায়েমের সমস্ত রকম কার্যক্রম। আচ্ছা, আমার যে প্রশ্ন ছিল, আমরা সেদিকে যাই যে ফলে আমরা বলছি এই যে কাদেরকে নিয়ে জাতীয় সরকার বিএনপি নির্বাচনের পর ফ্যাক্টসকে ডাইলিউট করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা, এটা বাংলাদেশের নতুন ফ্যাসিবাদ ডেকে আনতেছে। এটা মিডিয়াকে আপনাদের প্রতি আমার কোনো রাগ নাই। আমি যদি সতর্ক থাকতে হবে। জাতীয় সরকারের কথা সবাই বলতেছে, গণ অভ্যুত্থানের পরে বিএনপি জামাত এনসিপি সবাইকে মিলা দেশ চালাইতে হবে, এটা আমরা ছোটবেলা থেকে বলতেছি। কিন্তু এখন কাদেরকে নিয়ে করবে? কাদেরকে নিয়ে করবে এটা বিএনপি জানে, ক্ষমতা আসুক তারপরে করবে। তারা তো জোট যেটা করে, তো আলাদা জোট করে নেই, তাদের যে আন্দোলনের জোট সেই জোটই আছে, এবং সেখানে তারা আসন সমঝোতার মধ্যে যাচ্ছে। ফলে আমাদের যেটা করতে হবে, পলিটিক্সটা ট্রান্সপারেন্ট হইতে হবে। আমি শুধু কিন্তু যাদেরকে নিয়ে আন্দোলন করেছিল তারা তো সেখান থেকে অনেকে বেরিয়ে গিয়ে আরেকটা জোট করেছে, জামাত জুটে যাবে, জামাত জুটে আসলে তারা জামাত জুটে যাবে। তাহলে তাদের ছাড়া একটা আলাদা জাতীয় বলতে কি সবাইকে নিয়ে তো জাতীয় হয়। আবার আমার জাতীয় সংজ্ঞা যদি মনে করি ও জাতির অংশ না, ও বিজাতি বা কুজাতি, আমার মতো করে আমি জাতীয় বানাই নিয়ে করবো, অসুবিধা নেই। একদমই। একটু যেতে চাই রাসেল, আপনার কাছে আমরা অনেকক্ষণ সময় এখানে চলে গেল, যদিও জামাতের পর কিন্তু সম্প্রতি আমরা দেখছি জামাতের আমির জাতীয় সরকার বা একসাথে দেশ চালানোর কথা বলছেন, আজকেও তিনি সকালে বলছেন। তিনি এখন হঠাৎ করে কেন জাতীয় সরকারের তার প্রয়োজন মনে হলো? জি, অসংখ্য ধন্যবাদ রাকিব ভাই। আমি আসি, তার আগে রনিবার একটা বিষয় নিয়ে আসি। একটু আগে রনিবার সাউন্ড দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে যে সত্যকে নিতে পারছেন না, মানে না, মিথ্যাকে নিতে পারছেন না। সরি ফর আমি আসি, মিথ্যার প্রতিবাদ করেছি, আমি আসি, ন্যারেটিভ তৈরি করে আমি আবার প্রতিবাদ করব। নোট অফ ডিসেন্ট যখন সবাই দিলে জামাত দিলে সমস্যা,
আমি শেষ করি রনি। BNP আমি দিলে সমস্যা আপনার কথা আমি ইন্টারফেয়ার করি নাই। মিথ্যা বললে আমি ইন্টারফেয়ার করব না না না, আপনি আপনার সময় আপনি কথা বলবেন, শুনে, জি, আপনার সময় কথা কোনো বলবেন, মিথ্যা বলতে এটাই কোনো আমাদের স্বাধীনতা। আপনি যদি কথা বলার সুযোগ না দেন, সন্ত্রাস তাহলে করার আপনি- স্বাধীনতা থাকা না উচিত না না না, কারো। এটা সত্য সন্ত্রাস বলেন কি? আপনি। আপনি আমাকে কথা বলতে সুযোগ দিবেন না, এটা সত্য সন্ত্রাস মিথ্যা কি? বলতে সুযোগ দিবেন না, আমি বলেন। আসছি, দেখেন উনি এই একটা জামাত মিথ্যা নোট বলে অফ আমি ডিসেন্ট, প্রতিবাদ করবো, কিন্তু জামাত নোট অফ অবশ্যই করবেন। জামাত Right, নোট এটা অফ আমার ডিসেন্ট দিয়েছে, জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা খুব খারাপ লাগছে, কিন্তু বিএনপিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা কোনো খারাপ লাগছে না। আমাদের এলাকায় একটা কথা বলে, আমার এই জামাইটা ভালো আমার মেয়ের কথা শুনে, আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে, অন্যের কথা শুনলে তখন খারাপ লাগে। দেখেন আজকে এই যে রনি ভাইরা, আমি মনে করি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে কেন জানেন? এই যে সুশীলরা যে তাকে তেলামি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়েছে। সাংবাদিক মানে কি? সাংবাদিক হচ্ছে সমাজের দর্পণ। সাংবাদিককে মানে আয়না স্বরূপ, সংবাদদাতাকে আয়না স্বরূপ বলা হয়। আর আমাদের শরীয়তে যেটাকে বলে একটা মুমিন আয়না স্বরূপ। আয়নাতে আপনি কি দেখবেন? আয়নাতে আপনি দেখবেন আপনার মুখে কি দাগ আছে, সেই দাগগুলো দেখবেন। জি। আয়নাতে আপনি সেটা দেখবেন। আজকে সাংবাদিকরা আপনি দেখেন, এই রনি ভাই যে এই সাংবাদিকদের যে প্রোগ্রামে গিয়েছিলেন, উদ্বোধনী বক্তব্য উনি দিয়েছেন, 7 মিনিট কথা বলেছে, আমি পুরো বক্তব্যটা ওনার শুনেছি। ওনাকে ওখানে গিয়েছে, আমার খুব ভালো লাগতো যদি রনি ভাই সেখানে তারেক রহমানের ভুলগুলো ধরিয়ে দিতেন, যে তারেক রহমানকে বলতেন যে আজকে আপনার 7,000-এর উপরে আপনি চাঁদাবাজদেরকে আপনি বহিষ্কার করেছেন, আপনি এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনি নিজেদের কোন দলে 70 থেকে 80 জন মৃত্যুবরণ করেছে, এটা নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া উচিত। আপনার ছাত্র দলে যে এই যে বিভিন্ন ছাত্র সংসদগুলোতে আপনার যে তার ভরাডুবি, এই ভরাডুবি কেন হচ্ছে? কারণ রনিবের যে বয়সে, আমার যে বয়স, এই বয়সে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে সভাপতিগুলো ছাত্র দলের, এই সভাপতিগুলো সেম বয়সের, অথচ তারা এখনো ছাত্র দলের সভাপতি, আর আমরা আজকে পেশা আসছি 12 বছর। আমার খুব ভালো লাগতো রনি ভাই যদি সেদিন ধরে ভুলগুলো ধরিয়ে দিতেন, কিন্তু আপনি সেখানে কি করলেন? আপনি সেটা করলেন না। আপনি 7টা মিনিট নিজের মতো করে 7টা মিনিট বক্তব্য দিলেন, সেটাকে দর্পণ বলে না, সেটাকে সংবাদপত্র দর্পণ বলে না। এই রনি ভাই ওই দিন সংবাদপত্রের প্রোগ্রামে গিয়েছেন, তার আগের দিন তারেক রহমান সাহেবের সাথে দেখা করেছেন, উনি পরে বলছেন কেন ওই দিন কেন প্রকাশ করেন না তার আগের দিন তারেক রহমানের সাথে উনি দেখা করেছেন? তার মানে তাহলে আপনি সুশীল কেন সাজলেন? আপনি সুশীল কেন সাজলেন? আপনাকে অবশ্যই বলতাম আমি বিএনপিকে ওন করি, আমি বিএনপি ন্যারেটিভকে ওন করি। আপনি যদি বিএনপি ন্যারেটিভকে ওন করেন, সেটা আপনাকে প্রকাশ্যে বলতে হবে, কিন্তু আপনি সেটা প্রকাশ্যে বলছেন না। আপনি বলছেন আমি সুশীল, আবার আপনি জামাত করেন, আপনি প্রকাশ্যে বলছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত করছেন, শিবির করছেন, এটা বলছেন। সমস্যা এখানে আপনি সুশীল একদিকে ছাড়ছেন, আবার যখন বিএনপি ন্যারেটিভ গ্রহণ করছেন, আবার আপনি বলছেন আপনি এটা ওন করছেন, এটা তো সমস্যা। আমরা ছিলাম জাতীয় সরকার। দেখেন আমি ইউনিটি গভর্নমেন্টের কথা কেন আসছি? ইউনিটি গভর্নমেন্টের প্রথম 20 সেকেন্ডে বলবেন। ইউনিটি গভর্নমেন্টের প্রথম কথাই কিন্তু 32 দফায় তারেক রহমান লন্ডনে থেকে বলেছেন যে আমরা ইউনিটি গভর্নমেন্ট তৈরি করতে চাই। যখন আপনার ভালো সময় ছিল না, তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলেন। যখন আপনার সুসময় আসছে, তখন আপনি ইউনিটি গভর্নমেন্টের কথা বলবেন না। তার মানে জামাত যেটা বলছে, এটা তারেক রহমান আগে বলেছেন ইউনিটি গভর্নমেন্টের কথা। ইউনিটি গভর্নমেন্ট মানে কি? আমরা জোটবদ্ধ এই জাতীয় পার্টির মতো সরকার না, জাতীয় পার্টিকে আমি 10-12টা সিট দিলাম, তাদেরকে আমি বিরোধী দল বানালাম, এটা ইউনিটি গভর্নমেন্ট। ইউনিটি গভর্নমেন্ট মানে আমরা বিরোধী দলকে সহ্য করতে পারি না, যে বিরোধী দলকে আমি মানুষে মনে করি না, সেটা না করে একসাথে 5টা বছর একসাথে কাজ করে বাংলাদেশকে যে সংস্কারগুলো গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলো এগিয়ে নাও, এটা হচ্ছে ইউনিটি গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ধন্যবাদ। দেখেন আমি রেসপন্স করি, উনি প্রত্যেকটা বিষয় সত্য বলে নাই, মিথ্যাও বলে নাই, যেটা বলছে এটা হলো পলিটিক্যাল ট্রুথ, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। যেমন এই প্রোগ্রামটা ছিল সাংবাদিকদের সাথে মত বিনিময়, সংবাদপত্র বিষয়ক। আমি আমার 7 মিনিটের বক্তব্যে এখানে 111 থেকে শুরু করে বক্তব্যটা মিডিয়াতে আছে, আপনারা শুনবেন এবং ওনার কথা শুনবেন, মিথ্যাচারটা আপনারা যাচাই করবেন, দর্শকদের আমি অনুরোধ করছি। মিডিয়া ফ্যাসিবাদী ভূমিকা পালন করার বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমি বর্ণনা করেছি। মিডিয়ার যে চরিত্র হননের কালচারটা ওই সময় থেকে শুরু হয়েছিল, এবং যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে ফটোকাট সাংবাদিকতা নামে মহামারী আকারে শুরু হয়েছে, এবং যেটা আমাকে নিয়েও করা হচ্ছে, উনার দলের লোকজন করছে, সেটা করা হচ্ছে। এবং আমি মেইনস্ট্রিম মিডিয়া করছেন আপনি, এবার সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সোশ্যাল মিডিয়া আছে, অনেক নামে পত্রিকা আছে। ফলে উনি যেটা বলতেছে, তারেক রহমানের আমি পুরো বক্তৃতা তারেক রহমানের নামও নেইনি, কোনো তেলবাজি ছিল না, কোনো প্রশংসা ছিল না, ছিল আমি ওনাকে আহ্বান জানিয়েছি যে আমি তারেক রহমান বা বিএনপিকে আহ্বান জানিয়ে আমি বলেছি যারা নির্বাচিত হবেন আপনারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন। জি জি, আমার কথা হইলো দল যার যার রাষ্ট্রসভার, এটা আমি সবসময় বলি, কিন্তু ওনাদের কথা হইলো নো, নিরপেক্ষভাবে শুধু শিবিরকে জামাতকে সার্ভ করতে হবে, অন্য দল করা যাবে না। দেখেন একটা কথা বলি, বাম এবং আওয়ামী আমলের একটা কমন ন্যারেটিভ ছিল, একটা লোক জ্ঞানী, শিল্প সাহিত্য চর্চা করে, বইটি পড়ে সে বিএনপি করে, বিএনপি করা কালচারালি একটা নিচু জাতের ব্যাপার, একটা এন্টি ব্রাহ্মণিক ব্যাপার আর কি, আপনি জাতে উঠতে পারবেন না। সেই নোশনটাই ওনারা চালু করতেছে। হ্যাঁ, আপনি বিএনপি করেন প্রকাশ্যে বলেন, আর এবার প্রকাশ্যে আবার গোপন হওয়ার কি আছে? আমি বাংলাদেশ পন্থার রাজনীতি এখানে বিকশিত করি। 2 দিন আগে আমাকে জামাত বলা হয়েছে, 3 দিন আগে আমাকে এনসিপি বলা হচ্ছে, এখন আমাকে বিএনপি বলা হচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এখানে একটা গণতান্ত্রিক মূল্যবোধ ধারার একটা
কালেকটিভ প্লুরাল এবং টলারেন্সের একটা রাজনীতির কথা আমি বলছি, কিন্তু এই রাজনীতিটাকে আপনার একটা ন্যারেটিভ, ফেক ন্যারেটিভের মধ্যে যেমন উনি তৈরি না করাই ভালো। না এই যে উনি যেটা বললো যে তারেক রহমানের সামনে গিয়ে আপনি একটা মিডিয়ার প্রোগ্রাম শেষ করি, একটা মিডিয়ার প্রোগ্রাম যেখানে আমি অন দ্য পয়েন্টে আমাকে এই সুযোগ দিবেন। না 5 সেকেন্ড বল, 5 সেকেন্ড আমরা আমি বলি, শেষ শেষ করে করে বলবো। দিতে না তাহলে আর আমি শেষ করি। মাসুদ ভাই আমরা এই যে বিএনপি জামাতের লড়াই আমরা দেখছি, এই লড়াই কি নির্বাচন পর্যন্ত টানতে হবে? এটা পুরো থামবে কি মনে হয়? মিথ্যার উপর দাঁড়ায় কোনো রাজনীতি হয় একদম না। ছোট করে শেষ করবে থামবে না, না। থামবে না। তাহলে কি হবে নির্বাচন আগামী? চলবে এরকম হোক। ফলাফল কি? আমরা আবার সেই আজকে যদি বলা হয়েছে, আজকে আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার একটি ব্রিফিং করে বলেছে কেরামতির 3 নির্বাচন ছিল, 14, 18, 24। সেই কেরামতির নির্বাচনে এই সংঘাত সংশয় দিনে সংঘাত সংশয় এক জিনিস, আর এই হাউকাও এক জিনিস। হাউকাও তর্ক তো এটা তো চলতেই পারে, এর সমস্যা কি? এই যে যদি তর্ক করতেছি, আমি তো এনজয় করতেছি। কারণ তর্ক করলে কি হয়, অনেক সত্য বেরিয়ে যায়। রাইট, ভালো তো এটা। আপনার এই দর্শকরা সবাই এনজয় করতেছে, কিন্তু দর্শকরা বুঝবে যারা ঘটনা জানে। ভালো একটা সরকার আসবে নিশ্চয়ই, তর্ক সরকার ভালো আসবে কি মন্দ আসবে সরকার আসার পরে বোঝা যাবে। জি জি জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই